নমস্কার এবং স্বাগত। ডিকোডারে আপনারা দেখছেন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমি নিধি রাজদান। আমরা এখন আমেরিকা ইরান যুদ্ধের 10ম সপ্তাহে রয়েছি এবং প্রায় 1 মাস ধরে একটি অত্যন্ত অনিশ্চিত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। আর সেই যুদ্ধবিরতি ভঙ্গুরতা গত 24 ঘন্টায় স্পষ্ট হয়ে উঠেছে যখন কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো আমরা সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের মিসাইল এবং ড্রোনের সম্ভাব্য আক্রমণের খবর শুনেছি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের খবর শুনেছি, যার ফলে সেই নির্দিষ্ট জলপথে উত্তেজনা বেড়েছে যেখানে আমেরিকান জাহাজগুলো কিছু তেলের ট্যাঙ্কারকে সেই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমেরিকানরা বলছে যে এটি একটি প্রতিরক্ষামূলক এবং অস্থায়ী পদক্ষেপ। ইরানিরা বলেছে যে এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। কিন্তু এই সব কিছু এটাই দেখাচ্ছে যে আমি যেমনটা বললাম, পরিস্থিতি আসলে কতটা ভঙ্গুর। আর যেহেতু শান্তি আলোচনার ক্ষেত্রে কোনো আসল অগ্রগতি ছাড়াই এই যুদ্ধবিরতিটা একরকম ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে, তাই তেলের দাম ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। আর গত কয়েকদিনে সেই তেলের দাম আবার বেড়ে গেছে, কারণ এই যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন আপনার আর আমার জন্য এর অর্থ কী? এর মানে হলো, এখন যেহেতু ভারতে বিধানসভা নির্বাচন পুরোপুরি শেষ হয়ে গেছে, আমাদের সম্ভবত দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামে একটি বড়সড় বৃদ্ধির আশা করা উচিত। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এটা ইতিমধ্যেই ঘটেছে, কিন্তু এখন আমরা দেখতে পারি যে এটি আমাদের নিজেদের পকেটে আরও সরাসরি প্রভাব ফেলছে। এতে আমাদের উপর প্রভাব পড়তই, কিন্তু এই প্রভাব আরও বড় হবে। কিন্তু ভারত এবং বাকি বিশ্বের জন্য এর থেকেও বড় অর্থনৈতিক পরিণতিরই রয়েছে। এবং আজ সেই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমি ডিকোডারে স্বাগত জানাতে পেরে খুব খুশি প্রাক্তন আরবিআই গভর্নর এবং অর্থনীতিবিদ ডক্টর রঘুরাম রাজন। উনি আজ শিকাগো থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রাজনো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি শুধু আপনাকে উদ্ধৃত করতে চাই যা আপনি কয়েক সপ্তাহ আগে বলেছিলেন এই সংঘাত শুরু হওয়ার ঠিক পরেই, এবং সেটা ছিল যখন যুদ্ধটা আসলে তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছিল। আপনি বলেছিলেন যে একটি দীর্ঘস্থায়ী সংঘাত একটি অভূতপূর্ব তেলের ধাক্কা সৃষ্টি করবে। এটি আর্থিক ব্যবস্থাগুলিকে অস্থিতিশীল করে দেবে এবং ভারতের মতো তেল নির্ভর অর্থনীতিগুলিকে বিশেষভাবে ঝুঁকির মুখে ফেলে দেবে। তো এখন আমরা 10ম সপ্তাহে এসে পড়েছি। আমরা এখন কোন পর্যায়ে আছি? আচ্ছা, আমরা সূচনার শেষে আছি এই মুহূর্তে। এই সংঘাতের প্রথম দিনগুলিতে সত্যি ছিল তা হলো সমুদ্রে প্রচুর তেল ছিল। এমন কিছু কার্গো ছিল যেগুলো ইতিমধ্যেই তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছিল, এবং এবং দেশগুলোর কাছে বাফার স্টক ছিল। এখন এই তিনটেই কমে গেছে। যে সমুদ্রে থাকা কার্গোগুলো, রাশিয়ান ইরানিয়ান কার্গোগুলো, সবাই সেগুলোর জন্য দর হেঁকেছে এবং সেগুলোকে নিজেদের দেশে আনার চেষ্টা করছে। যে কার্গোগুলো গন্তব্যের পথে ছিল সেগুলো পৌঁছে গেছে এবং দেশগুলো তাদের বাফার স্টক ব্যবহার করতে শুরু করেছে। এখন এই উপলব্ধি হচ্ছে যে আমরা এই যুদ্ধ থেকে এখনো বেরোতে পারিনি, যে আলোচনা সত্যি খুব কঠিন, যে মূলত রয়েছে এক আপোষহীন ইরান এমন এক আমেরিকার বিরুদ্ধে যে ওবামা প্রশাসন যা নিয়ে রফা করেছিল তা মানতে রাজি নয়, আরো বেশি কিছু চায়, এবং স্বাভাবিকভাবেই ইরান তা দিতে চায় না। এবং এখন আমরা চেষ্টা করছি, আমরা এমন একটা প্রক্রিয়া দেখছি যার মাধ্যমে আমেরিকার দ্বারা করা অবরোধ ইরানকে নতজানু করার চেষ্টা করছে। কিন্তু স্বাভাবিকভাবেই ইরানের সরকার নতি স্বীকার করবে না, কারণ আপনি জানেন তারা মনে করে যে আমেরিকা যতটা কষ্ট দিতে সক্ষম তার চেয়ে অনেক বেশি কষ্ট তারা সহ্য করতে পারে, বিশেষ করে যেহেতু এই কষ্টের কিছুটা তেলের দাম বাড়ার মাধ্যমে আমেরিকার দিকেই ফিরে যাচ্ছে। সুতরাং এটা আরো বেশি দিন চলতে পারে। এটা ভবিষ্যৎবাণী করা খুব কঠিন যে আমরা কখন একটা যুদ্ধবিরতি পাবো যার ফলে প্রণালীটি খুলে যাবে, এবং এটাও স্পষ্ট নয় যে এটা আরো বাড়বে কিনা। গতকালের চেয়ে আজকের খবরটা একটু ভালো, কিন্তু এটা বেড়ে যেতে পারে। সুতরাং এই সব কিছু মাথায় রেখে আমার মনে হয় এই মুহূর্তে দেশগুলোকে মধ্যম মেয়াদী পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করতে হবে, এবং আপনি যেমনটা বললেন তেলে ভর্তুকি দেওয়ার আর্থিক পরিণতিগুলো নিয়ে ভাবতে শুরু করতে হবে। তেলের দাম বেড়েছে এবং চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য আনার জন্য আরও অনেক বাড়তে পারে। এখন সারা বিশ্বে যে যোগান পাওয়া যাচ্ছে তার চেয়ে চাহিদা এখনো বেশি, আর বিশেষ করে পূর্ব এশিয়ায় চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য, এশিয়াতে আমার আরো সাধারণভাবে বলা উচিত, চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্যটা অনেক বেশি, আর সেখানেই চাহিদার পতন ঘটেছে।
আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কি মনে হয় আপনার মতে তেলের দাম আসলে কতটা বাড়তে পারে? এই মুহূর্তে এটা প্রতি ব্যারেল $100 ঠিক উপরে ঘোরাফেরা করছে। এটা কিছুটা অস্থির রয়েছে। কিন্তু আমি বলতে চাইছি আপনার কি মনে হয় এটা 150-200 মতো উঁচুতে যাবে, যেমনটা কেউ ভবিষ্যৎবাণী করেছিল? আমার মনে হয় যখন ডেলিভারির কথা আসে কিছু জায়গায় এটা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। যেটা যখন আপনি 100 বলছেন, সাধারণত আমরা ফিউচার্স প্রাইসের কথা বলছি, আর তার মধ্যে এই অনেক আশা লুকিয়ে থাকে যে যুদ্ধ শেষ হয়ে যাবে, যোগান আবার আসতে শুরু করবে ইত্যাদি। যখন আপনি সেই দামগুলো দেখেন যা মাঝে মাঝে দেওয়া হয় জায়গার উপর নির্ভর করে, এটা ইতিমধ্যেই সেই ধরনের স্তরে পৌঁছতে পারে। আর দেখুন, এটাই হলো সমস্যা। ব্যাপারটা হলো উপসাগরীয় দেশগুলো প্রায় 20 মিলিয়ন টন তেল উৎপাদন করে। তারা এর কিছুটা ব্যবহার করে, এর কিছুটা লোহিত সাগরের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আর আমার মনে হয় সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের মনে হয় দিনে প্রায় 10 থেকে 12 মিলিয়ন ব্যারেল আটকে আছে। আর যদি আপনি $100 দামের দিকে তাকান, তার ফলে প্রায় 3 থেকে 4 মিলিয়ন ব্যারেলের চাহিদা 3 থেকে 4 মিলিয়ন ব্যারেল কমে গেছে। সুতরাং এটাকে আরো 6 থেকে 8 মিলিয়ন ব্যারেল কমতে হবে, এবং তার জন্য প্রয়োজন হবে উল্লেখযোগ্যভাবে বেশি দামের। এটা কেবল আন্দাজি করা যায়, কিন্তু যে সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো ঠিক তাই যা আপনি বলেছেন, $150 থেকে $200 ওই রকমই কিছু। আপনি যদি আমাদের বুঝিয়ে বলেন ভারতের সাধারণ মানুষের জন্য এর বৃহত্তর প্রভাবগুলো কি হতে পারে যদি এটা দীর্ঘস্থায়ী হয়? আমার মনে হয় জানেন, আমাদের মধ্যে কেউ এই চাপটা দেখতে শুরু করেছি, যেমন জানেন রান্নার গ্যাসের সিলিন্ডারের অভাব ইত্যাদির ক্ষেত্রে, কিন্তু এর কষ্টটা এখনো সেভাবে গায়ে লাগেনি। সুতরাং আমরা শুনছি যে এয়ারলাইনগুলো সরকারকে সতর্ক করছে যে দয়া করে হস্তক্ষেপ করুন, নইলে আমাদের হয়তো জানেন আমাদের সময়সূচি বদলাতে হবে, আমাদের ফ্লাইটের সংখ্যা কমাতে হবে। কিছু ইউরোপীয় বিমান সংস্থা ইতিমধ্যেই তা করেছে। সুতরাং এর যে এক ধরনের পর্যায়ক্রমিক প্রভাব পড়তে পারে, সেই হিসাবে আগামী কয়েক সপ্তাহ এবং মাসে কি ঘটনা ঘটতে পারে? বেশ, প্রথমে মানে রান্নার গ্যাসের কথাই ধরুন, তাই না? স্পষ্টতই আমরা আরো বেশি রান্নার গ্যাসের দিকে যাওয়ার চেষ্টা করছি, যার মানে হলো জানেন অন্যান্য যে ক্ষেত্রগুলো গ্যাস ব্যবহার করে সেগুলোর ক্ষতি হবেই। মানে এমনকি রান্নার গ্যাসের ক্ষেত্রেও আমরা পরিবার বনাম রেস্তোরাঁর মধ্যে একটি পছন্দ স্থির করেছি। কিন্তু অবশ্যই রেস্তোরাঁগুলো অনেক লোককে চাকরি দেয়, এবং রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে এই বৈষম্য বলতে গেলে কিছুটা বেকারত্ব তৈরি করবে, কিন্তু এছাড়াও অনেক রেস্তোরাঁ বন্ধও করে দিবে যদি তারা কেরোসিন ইত্যাদির মতো বিকল্প উৎস খুঁজে না পায়। সুতরাং এটা একটা উদাহরণ যে এর প্রভাব কিভাবে পড়ে। অবশ্যই গার্হস্থ্য রান্নার গ্যাসের দামও বাড়াতে হবে পরিবারগুলোর মধ্যে চাহিদায় সামান্য গতি কমানোর জন্য। এখন আবারও এটা আমাদের সমাজের দরিদ্রতর অংশকে আরো বেশি আঘাত করবে। তাদের জন্য কি ভর্তুকি থাকবে নাকি থাকবে না? সেটা কিভাবে বহন করা হবে, এটা আরেকটা সম্পর্কিত প্রশ্ন। ধরুন বীজ বপন যেটা শীঘ্রই হতে চলেছে, যে আপনি জানেন সার এখন বিশাল চড়া দামে বিক্রি হচ্ছে। আর যদি আপনি যথেষ্ট পরিমাণে সার না দেন এই মুহূর্তে, তাহলে আপনার ফসল কম হবে। এল নিনোর পরিস্থিতিতে, যেটা এবারের মতো সময়ে আমাদের কৃষকদের জন্য আরো কঠিন হবে বলে মনে করা হচ্ছে, তার সাথে যোগ করুন যে সারের দাম অনেক বেশি হবে, অনেক, এবং যোগানও অনেক কম থাকবে, সেটা একটা সমস্যা হতে চলেছে। তৃতীয়ত, আমি বলতে চাইছি বেশি দামের ফলে চাহিদা কমবে, কিন্তু প্রকৃত ঘাটতিও দেখা দেবে, এবং তার ফলে কিছু শিল্প বন্ধ হতে বাধ্য হবে, যার ফলে বেকারত্ব তৈরি হবে। তো এইগুলোই হলো সেই সব জিনিস যা সামনে আসবে এই পরিস্থিতি যত দীর্ঘস্থায়ী হবে, কারণ আমরা নিশ্চিতভাবে বিপুল পরিমাণে আমদানি করা তেল, গ্যাস এবং এলপিজির উপর নির্ভরশীল। আপনি কিছুক্ষণ আগেই উল্লেখ করলেন যে আপনি জানেন সরকার আমাদের তেল ও গ্যাসের যোগানে ভর্তুকি দিচ্ছে, আপনি জানেন, এবং সম্ভবত সেই ভর্তুকিগুলো পুনর্বিবেচনা করার কথা। এটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কারণ ভারত সরকার কি এই ভর্তুকিগুলো চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে? আপনি কি এটাই বলছেন? এটা কি খুব বেশি কঠিন এবং খুব বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে?
দেখুন, যখনই আমরা দাম স্থির করে দিই এবং আন্তর্জাতিক দামের সাথে দামকে সামঞ্জস্য করতে দিই না, তখন সেখানে একটা অন্তর্নিহিত ভর্তুকি থাকে। এর ভার হয় তেল বিপণনকারী সংস্থাগুলো বহন করে, কিন্তু পরে সরকারই এর মূল্য শোধ করে যখন সে তাদের কিছু অতিরিক্ত সুবিধা দেয়, অথবা এটা একটা সময়ের সাথে লেনদেন যে আপনি এখন এর জন্য দাম দেন এবং পরে আমরা দাম বেশি রাখি, এমনকি আন্তর্জাতিক দাম কমে যাওয়ার পরেও। কিন্তু যাই হোক, আমার মনে হয় মূল বিষয়টা হলো এটা এটা একরকম রাজস্ব সংক্রান্ত সমীকরণে যোগ হয়। যদি তেল বিপণনকারী সংস্থাগুলো এখন এই বোঝাটা বহন করে, তার মানে হলো তাদের মধ্যে কিছু যেহেতু সরকারি ক্ষেত্রের, তাই সরকারকে দেওয়া লভ্যাংশ কমে যায় এবং সেই কারণে এর একটা বাজেট সংক্রান্ত প্রভাব পড়ে। দীর্ঘমেয়াদে আপনি তেল বিপণন সংস্থাগুলির উপর এটা চাপিয়ে যেতে পারেন না, কারণ তাদের কাছে সীমিত সুযোগ রয়েছে এবং তাদের মধ্যে অনেকেরই আসলে আপনি জানেন জনসাধারণের মধ্যে শেয়ার হোল্ডার আছে। সুতরাং আপনাকে তেলের দাম বাড়াতেই হবে। সুতরাং আমি মনে করি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে যদি এটা চলতে থাকে, তাহলে সরকারের জন্য সবচেয়ে ভালো কাজ হবে দামটা বাড়িয়ে দেওয়া এবং একই সাথে দুর্বল অংশকে সহায়তার জন্য লক্ষ্য করা। কিন্তু সবাইকে সমর্থন করাটা শুধু অসম্ভবই নয়, এটা তাদের মানিয়ে নিতেও বাধা দেয়। যদি যদি বিশ্বব্যাপী তেলের দাম আগের থেকে দ্বিগুণ হয়ে যায়, তাহলে একজন মার্সিডিজের মালিককে সেটা বুঝতে হবে এবং তার ব্যবহার কমাতে হবে। এবং তাই এই দামটা আরো ব্যাপকভাবে চাপিয়ে দেওয়ার পাশাপাশি সত্যি দরিদ্রতর অংশকে আপনি জানেন এর সাথে মানিয়ে নিতে সাহায্য করা, আমি মনে করি এই ধরনের একটি কৌশল সামনে আসতে হবে। সবার জন্য দামটা শোষণ করে নিয়ে তাদের অতীতের মতো আনন্দের সাথে ভোগ করতে দেওয়ার পরিবর্তে। তবে বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাবকে আপনি জানেন কি হিসাবে দেখছেন? আমেরিকাতে কি সম্ভবত একটা ভুল ধারণা আছে যে এর প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে এটা শুধুমাত্র এশীয় অর্থনীতিকে বেশি প্রভাবিত করবে, যা আসলে সত্যি নয়। আপনি ইতিমধ্যেই দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও গ্যাসোলিনের দাম বেড়ে গেছে, কিন্তু একটি বৃহত্তর গভীরতর অর্থনৈতিক প্রভাবের দিক থেকে এটা বিশ্বাস করা কি ভুল হবে যে এটা শুধুমাত্র এশীয় অর্থনীতির ক্ষতি করবে? আমি বলতে চাইছি, বিশ্বটা তো এক সূত্রে বাঁধা, তাই না? তাই এর প্রতিক্রিয়া নানাভাবে ফিরে আসে। যেমন আপনি বলেছেন, দামগুলো যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা অকল্পনীয় নয়, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র তেল এবং গ্যাসের রপ্তানি নিষিদ্ধ করে, দামগুলো আম, বিশ্ববাজারের দামের মতোই হবে, কারণ ইউরোপ মার্কিন গ্যাস এবং মার্কিন তেলের জন্য প্রতিযোগিতা করছে এবং তাই সেটাই হতে চলেছে, যার সম্মুখীন মার্কিন ভোক্তা এবং শিল্পকে হতে হবে। কিন্তু আমি মনে করি উৎপাদনের ঘাটতির কারণে যে অভাব দেখা দিচ্ছে তা ইতিমধ্যেই অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, সারের দাম মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি এবং মার্কিন ফার্মা শিল্প অতীতের কার্যকলাপের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এর কিছুটা সম্মুখীন হচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও ঘাটতি দেখা দেবে। এর মধ্যে একটি ক্ষেত্র হলো হিলিয়াম। হিলিয়াম চিপ উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি হরমুজ প্রণালীতে দীর্ঘায়িত এক ধরনের অবরোধ চলে, তাহলে হিলিয়ামের প্রবাহ সারা বিশ্বে চিপ উৎপাদনে প্রভাব ফেলবে। এবং আপনি যেমন জানেন, এই এআই বিনিয়োগে চিপগুলি ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি সেগুলি সীমাবদ্ধ থাকে, তাহলে তার মানে হলো সীমিত এআই বিনিয়োগ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির একটি বড় কারণ। তাই এর প্রভাব নানাভাবে ফিরে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দ্বীপ নয়, এটা বাকি বিশ্বের সাথে সংযুক্ত। বিশ্বব্যাপী সাপ্লাই চেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে যায় এবং এর প্রভাব সেই সাপ্লাই চেনগুলিতে দেখা যাবে। আপনি কি উদ্বিগ্ন যে বিশ্ব ধীরে ধীরে মন্দার দিকে এগোচ্ছে? আমি মনে করি এটি একটি খুবই বাস্তব উদ্বেগ, যদি শীঘ্রই না খোলে। এবং আপনি জানেন, একটা দুশ্চিন্তা হলো এই বিষয়গুলো আর সরল রৈখিক থাকে না। যেইমাত্র আপনার কাছে থাকবে, এখন আমাদের বিশাল ঘাটতি নেই, আমাদের ঘাটতি তৈরি হচ্ছে। কিন্তু যখন যথেষ্ট জ্বালানি না থাকার কারণে একটি কারখানাকে বন্ধ করতে হয়, তখন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ কারখানাটি আবার খোলাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনি যেমনটা জানেন, ভারতে একটা উদ্বেগের বিষয় হলো, যখন আপনি একটি রেস্তোরাঁ বন্ধ করেন, তখন রেস্তোরাঁর কর্মীরা যদি তারা গ্রামীণ এলাকা থেকে আসে এবং অন্য কাজ না পায়, তারা ফিরে যায় এবং তাদের ফিরিয়ে আনাটা আরো কঠিন হয়ে যাবে, জানেন, ঠিক যেমনটা আমরা মহামারীর সময় দেখেছিলাম।
তাই আমি মনে করি যে এর প্রভাবগুলো আম, আরো খারাপ হতে থাকবে যত বেশি দিন এটা চলবে। বিশেষ করে কারণ আমরা শুধু দামে প্রভাব পড়ার পর্যায় থেকে সরে গিয়ে জ্বালানির প্রকৃত ঘাটতির পর্যায়ে চলে যাচ্ছি, যার ফলে আরো অনেক বড় প্রভাব সৃষ্টি হতে পারে, কারণ সেগুলি সব জায়গায় আঘাত হানে। বিশেষ করে সেই সব জায়গায় আমরা আমরা যেগুলি খুব গুরুত্বপূর্ণ। আসলে সেখান থেকেই যদি বলি, সেখানে সেখানে একটা আসল উদ্বেগও রয়েছে, তাই না? যে যদিও অলৌকিকভাবে কোনো চুক্তি হয় এবং এবং একটা একটা শান্তি চুক্তি হয় এবং হরমুজ প্রণালী খুলে যায়, ধরা যাক এখন থেকে 1 মাস পরে, তার পরের প্রভাবগুলো অনেক দিন ধরে থাকবে এবং আমরা হঠাৎ করে অলৌকিকভাবে দেখব না যে জানেন, দাম স্থিতিশীল হচ্ছে, সরবরাহ শৃঙ্খল সঙ্গে সঙ্গে স্থিতিশীল হয়ে যাচ্ছে। আম, আমি আমি মনে করি এটা একেবারে ঠিক। মানে শুধু তেলের দামের কথাই ধরুন, সেগুলো কি খুব দ্রুত কমে আসবে? কোনো এক ধরনের মীমাংসার খবরে দাম হয়তো কমতে পারে, কিন্তু আমি মনে করি এই আশা করা যে দামগুলো যুদ্ধ পূর্ববর্তী দামে নেমে আসবে নিকট ভবিষ্যতে, এটা এটা অতিরিক্ত আশাবাদী হয়ে যায়। ভাবুন তো, প্রত্যেকটা দেশ কি কি করতে চলেছে। তারা তাদের বাফার স্টক আবার ভরতে শুরু করবে। জানেন, যেইমাত্র প্রবাহ আবার শুরু হবে, একটা জানেন উদ্বেগ থাকবে যে এটা আবার বন্ধ হয়ে যেতে পারে যদি 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 পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এবং তাই সবাই সমুদ্রে থাকা তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য দর হাঁকতে শুরু করবে, যাতে জানেন প্রথমে বাণিজ্যিক স্টক পূরণ করা যায়, কিন্তু তার কিছু পরেই কৌশলগত সরবরাহ, যে স্টকগুলো শেষ হয়ে গেছে তা পূরণ করার জন্য। তাই এই সব কিছু পূরণ করতে কিছুটা সময় লাগবে। সেই সময়কালে অনেক উদ্বেগ থাকবে এবং জানেন, আমার ধারণা তেলের বাজার স্থিতিশীল হতে সপ্তাহ নয়, মাসও নয়, হয়তো কয়েকটি ত্রৈমাসিক লেগে যাবে। এছাড়াও উৎপাদনের বিষয়টা, জানেন, এটা যত এগোবে তেল গ্যাসের উৎপাদন বন্ধ করতে হবে, কারণ ওরা মধ্যপ্রাচ্যের সমস্ত স্টোরেজ ভর্তি করে ফেলেছে। এবং যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে উৎপাদন পুনরায় শুরু করতে আরো বেশি সময় লাগতে পারে। আপনি শুধু একটা সুইচ অন করে দিলেন আর গ্যাসের উৎপাদন শুরু হয়ে যায়। এটা শুরু করার একটা প্রক্রিয়া, সেটাতেও সময় লাগতে পারে এবং এবং সেটার প্রভাব সবকিছুর উপর পড়ে। সার উৎপাদন গ্যাস উৎপাদনের উপর নির্ভর করে এবং সেটারও চালু করার খরচ আছে। কাজেই যোগান সঙ্গে সঙ্গে পঙ্গি প্রতিক্রিয়া দেখাবে না, এবং আমরা যে সমস্ত কারণ নিয়ে আলোচনা করেছি তার জন্য চাহিদা আরো বেশি দিন ধরে অনেক বেশি বেশি থাকবে। তাই দাম বেশি হতে চলেছে, আর সেই কারণেই এই দামটা প্রয়োগ করা শুরু করা জরুরি। এবং আপনার কি মনে হয় এটা ভারতের জিডিপি বৃদ্ধির ওপর সার্বিকভাবে একটা চাপ সৃষ্টি করে? মানে আমরা তো জানেন, সরকারের কাছে শুনতেই থাকি যে ভারতের ম্যাক্রো অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী, আমরা এই ঝড় সামলে নেব ইত্যাদি। আমরা কি সেটা করতে পারবো? এতে কি আমাদের জিডিপিও কমে যাবে? আচ্ছা, ঘাটতি হলে তো অবশ্যই সেই প্রভাবটা পড়বে, কারণ তাতে আম, তাতে আপনি জানেন ঘাটতি বাড়লে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে আম, আম, সরকার এই বিষয়ে ঠিক যে আমরা একটা যুক্তিযুক্ত ফিসকাল প্ল্যান নিয়ে এই পরিস্থিতিতে এসেছিলাম। মুদ্রাস্ফীতি তুলনামূলকভাবে কম ছিল এবং আরপিআই দিয়ে নিয়ন্ত্রিত ছিল। সবচেয়ে বড় প্রশ্নটা হলো এক্সটার্নাল ফ্রন্ট নিয়ে, যে জানেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম ছিল, পোর্টফোলিও ডাইভেস্টমেন্ট হয়েছে। লোকেরা ভারতীয় বাজার থেকে তাদের টাকা তুলে নিয়ে বাইরে চলে গেছে। এবং তাই আমার সবচেয়ে বড় উদ্বেগটা হলো এক্সটার্নাল ফ্রন্ট নিয়ে, কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট তেলের দাম বেশি হওয়ার কারণে আমরা আমাদের সব তেল এবং এবং গ্যাস কিনি, সেটা অনেকটা বেড়ে যাবে। আর চিন্তার বিষয় হলো যে গত কয়েক জানেন মাসে ইনফ্লোগুলো অনেক বেশি কম ছিল, এমনকি যুদ্ধের আগেও। তাই আমাদের সেদিকে মনোযোগ দিতেই হবে। আমার মনে হয় না এটা একটা তাৎক্ষণিক, মানে আমাদের কাছে অনেক ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে। আমার মনে হয় আরবিআই এর ওপর এবং এবং এর ইনফ্লেশন টার্গেটিং ব্যবস্থার ওপর আস্থা আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে যখন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়বে। আর অন্যদিকে জানেন গত কয়েক মাসে ফাইন্যান্সিং ফ্লো ততটা অনুকূল ছিল না। সংস্কারের জন্য এটা একটা ভালো সময়। মানে আমি প্রধানমন্ত্রীকে বদলাওয়ের কথা বলতে শুনেছি।
আমি মনে করি আমাদের উচিত এই মুহূর্তে এটা দেখানো যে আমরা বিনিয়োগ করার মতো একটি দেশ, আর আমাদের প্রয়োজনীয় প্রবাহ আকর্ষণ করার জন্য এই মুহূর্তে কঠিন সংস্কারের ঝুঁকি নেওয়া, আপনি জানেন, টাকা আনার জন্য অভিনব প্রকল্পের চেষ্টা করার চেয়ে। একটা শেষ প্রশ্ন, যেহেতু আপনি বললেন হয়তো এখানে প্রতিকূলতার মধ্যে একটা সুযোগ আছে। আমাদের শক্তি ভাণ্ডারের জন্য আপনি জানেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারে কি হবে? এটা কি এমন কিছু যা নিয়ে ভারতকে এখন গুরুত্ব সহকারে ভাবতে হবে? আমরা আর কতদিন তেল আমদানির ওপর নির্ভরশীল থাকব? আর তার বদলে আমরা কিভাবে দেশে সেই ভাণ্ডার গড়ে তুলব আপনি জানেন? ওয়েল, একটা 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 নাটকীয় আবিষ্কারের অভাবে আমরা বহু বছর ধরে ভারত মহাসাগর এবং অন্যান্য জায়গায় খোঁজার চেষ্টা করছি। ধরা যাক আমরা তেল খুঁজে পেলাম না। আর নিশ্চিতভাবে আমাদের আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমি মনে করি এর স্পষ্ট উত্তর হলো পারমাণবিক এবং এবং আম, এবং আম, আম, বায়ু এবং এবং সৌরশক্তির মতো টেকসই শক্তির উৎস। যার মানে এটাও যে এর সাথে সম্পর্কিত সোলার সেল, উইন্ডমিল, এবং এছাড়াও ব্যাটারি স্টোরেজের উৎপাদন, এগুলি এমন ক্ষেত্র যার উপর আমরা ভবিষ্যতে অনেক বেশি নির্ভর করব, এবং এটা এমন একটা বিষয় যার উপর আমাদের শিল্পকে অবশ্যই মনোযোগ দিতে হবে এগুলিতে অত্যাধুনিক পর্যায়ে পৌঁছানোর জন্য, কারণ আমাদের চাহিদা হবে বিপুল, এবং এই চাহিদাগুলির জন্য অন্য দেশের উপর নির্ভরশীল থাকা অবশ্যই একটি দুর্বলতা হতে পারে, যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাই আমি 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 সত্যি মনে করি যে এটা একটা শক্তি কৌশল নিয়ে পুনর্বিবেচনা করার একটা মুহূর্ত। কিন্তু এছাড়াও আমি আমি মনে করি, আপনি জানেন, আমাদের কিছু বৈদেশিক মুদ্রার ভান্ডারকে শক্তিতে বাফার তৈরি করার জন্য স্থানান্তর করাও কার্যকর হতে পারে, তা প্রাকৃতিক গ্যাসের ভান্ডারই হোক বা তেলের ভান্ডার। আপনি জানেন আমরা কি 100 দিনের 120 দিনের স্টোরেজ স্তরের দিকে আরো বেশি যেতে পারি? আপনি জানেন, যে স্তরের কথাই বলা হয়ে থাকুক না কেন তার চেয়ে। সুতরাং এই এই দুর্বলতা বিবেচনা করলে আমরা অবশ্যই আরো অনেক কিছু করতে পারি। আমাদেরকে অতিরিক্ত প্রতিক্রিয়া করার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যে আপনি জানেন, সেই দিকগুলোতে কিছু করা, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাও মাথায় রাখতে হবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা হলো আরো টেকসই শক্তির উৎসের দিকে যাওয়া, এগুলো আরো বেশি বন্টিত, লাইন লস কম ইত্যাদি, যদি আমরা সৌরশক্তিকে ছড়িয়ে দিই। সুতরাং আসুন আসুন আমরা সেটাও করি এবং ভাবতে শুরু করি যে কিভাবে আমরা কিছু সবুজ পরিকাঠামো তৈরি করতে পারি এবং বাকি বিশ্বের কাছে বিক্রি করতে পারি। এবং এর জন্য আমাদের শিল্পের মধ্যে সাহস, নতুনত্ব প্রয়োজন, যা আমি মনে করি তাদেরও এগিয়ে আসার এটাই সেরা সময়। আচ্ছা, ডক্টর রঘুরাম রাজন, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গির জন্য। আমার মনে হয় বার্তাটা স্পষ্ট, আমাদের প্রস্তুত থাকা উচিত। আমার মনে হয় আমাদের সকলকেই কিছু স্বল্পমেয়াদী কষ্ট, স্বল্প থেকে মধ্যমেয়াদী কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে, অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে, এবং আমাদের দেখতে হবে এটা কতদিন চলে। আপনাকে অনেক ধন্যবাদ। একদম ধন্যবাদ। আর আমরা আগামী সপ্তাহে মার্কিন ইরান যুদ্ধ এবং ভারতে এর প্রভাব নিয়ে আরও অনেক কিছু নিয়ে ফিরে আসব। তখন অবশ্যই আমাদের সঙ্গে যোগ দেবেন। West Bengal accent with Sahbinuik Singit